হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ আমরা অসাধারণ একটা সাউথ ইন্ডিয়ান সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেন করতে চলেছি, আর আমাদের আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তো ঝটপট ছোট্ট একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা ইন্ডিয়ান আর্মির একটা ভ্যান দেখতে পাই, যেটা ভারতের আসামে অবস্থিত নর্থ ইস্ট জঙ্গলের ভেতরে সেক্টর 42 নামের একটা এলাকায় প্রবেশ করছে। আর্মি অফিসাররা রেডিওর মাধ্যমে আর্মি হেডকোয়ার্টারে যোগাযোগ করছিল এবং হেডকোয়ার্টার থেকে তাদেরকে বলা হয় যেন শত্রুকে দেখার সঙ্গে সঙ্গে তাদের জানানো হয়। কিন্তু ওই ভ্যানটা জঙ্গলের কিছুটা ভেতরে যাওয়ার পরেই আমরা তাদের চিৎকার আর কিছু গান ফায়ারের শব্দ শুনতে পাই। এরপর ওই এলাকাটা সম্পূর্ণ নিঃশব্দ হয়ে যায়, আর আমরা দেখতে পাই ওই ভ্যানে থাকা 4 জন আর্মি অফিসারের লাশ সেখানে পড়ে আছে। এখান থেকে সিন শিফট হয় ভারতের নর্থ ইস্ট বর্ডারে, যেখানে কয়েকজন টেররিস্টরা মিলে একজন মা ও তার মেয়েকে জিম্মি করে রেখেছে এবং তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে ইন্ডিয়ান আর্মির 5 জনের একটা টিমকে পাঠানো হয়। এই টিমের লিডার হচ্ছে ক্যাপ্টেন বিক্রম। তাদের টিমের আরো 3 জন মেম্বার হচ্ছে রাজ, কিরণ এবং রেখা, আর বাকি একজনকে একটু পরে দেখানো হবে। তো তারা একে একে সমস্ত টেররিস্টদের চুপি চুপি কোনো শব্দ ছাড়াই মারতে থাকে। এরপর আমরা টেররিস্টদের দলের লিডারকে দেখতে পাই, যে তার মা অসুস্থ থাকার কারণে ডক্টরকে খবর দিয়েছে এবং একটু পরেই সেখানে একজন ডক্টর চলে আসে। আর ডক্টর ভেতরে যাওয়ার সময় তারা যখন ডক্টরকে চেক করতে যাবে তখনই সে তাদের উপরে হামলা করে। আসলে এই হচ্ছে বিক্রমদের টিমের 5 নম্বর সদস্য কার্তি, যে কিনা এখানে ডক্টরের ছদ্মবেশে এসেছিল। আর তখনই একজন টেররিস্ট তার পায়ে গুলি করে দেয় এবং কার্তি তাকে গুলি করে মেরে ফেলে। এদিকে আমরা দেখতে পাই বিক্রম ওই মা ও তার মেয়েকে টেররিস্টদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। এরপর তারা সবাই মিলে কার্তিকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটাল থেকে ফেরার পরে তাদের নতুন এক মিশনের সম্পর্কে জানানো হচ্ছিল, আর সেটা হচ্ছে ওই নর্থ ইস্ট জঙ্গলকে নিয়ে। তাদের মিশন হচ্ছে ওই জঙ্গলে এমন কি আছে যে সেখানে কেউ প্রবেশ করলে সবাইকে মেরে ফেলছে, সেটা খুঁজে বের করতে হবে এবং ওই জঙ্গলকে সাধারণ জনগণের জন্য সুরক্ষিত করে তুলতে হবে। এরপর তাদের টিমের সবাইকে হেলিকপ্টারে করে ওই পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখানো হয়। এরপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন বিক্রম তার টিম নিয়ে তাদের গাড়িতে করে ওই জঙ্গলে প্রবেশ করছে এবং তারা রেডিওর মাধ্যমে হেডকোয়ার্টারের সাথে কানেক্টেড ছিল, যাতে তারা সন্দেহজনক কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টারে জানাতে পারে। কিন্তু তারা কিছুটা জঙ্গলের ভেতরে যেতেই তাদের রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায় এবং আরো কিছুটা ভেতরে যাওয়ার পরে আমরা তাদের চিৎকারের আওয়াজ শুনতে পাই। এরপর আমাদের 3 ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই তারা সবাই অজ্ঞান হয়ে আছে। একটু পরে ক্যাপ্টেন বিক্রমের জ্ঞান ফেরে এবং সে বাকিদের জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু সে কার্তিকে কোথাও দেখতে পায় না। হঠাৎ সে দূর থেকে একটা গুলির শব্দ পায় আর দৌড়ে সেখানে গিয়ে দেখে যে কার্তি নিজের মাথায় বন্দুক তাক করে রয়েছে। আর বিক্রমকে দেখার সঙ্গে সঙ্গে সে সরি ক্যাপ্টেন বলে বিক্রমের দিকে একটা ফায়ার করে আর গুলি গিয়ে লাগে বিক্রমের হাতে। এখানে আমরা কার্তিকে দেখে বুঝতে পারি যে তাকে হয়তো কেউ একটা রোবটের মতো কন্ট্রোল করছে। এরপর সে আবার নিজের মাথায় বন্দুক তাক করে গুলি করে আত্মহত্যা করে। এদিকে গুলি লাগার কারণে বিক্রম অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালে দেখতে পায় এবং তার টিমের বাকি 3 জন তার পাশেই দাঁড়িয়েছিল। বিক্রম বুঝে যায় যে কার্তি মারা গেছে। বিক্রম ভাবতে থাকে যে কার্তির মৃত্যুর খবর সে তার মা ও বোনকে কিভাবে বলবে। কিছুদিন পর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয় এবং গুলি লাগার জায়গায় যাতে ব্যথা না হয় সেজন্য তাকে ব্যথার ঔষধ দিয়ে দেয়। এরপর বিক্রম হেডকোয়ার্টারে এসে জেনারেলকে সব খুলে বলে, আর তার কথা শুনে জেনারেল মনে করে যে কার্তি একজন দেশদ্রোহী ছিল। কিন্তু বিক্রম তার এই কথার বিরোধিতা করলে জেনারেল রাগ করে তাকে ক্যাপ্টেন থেকে ট্রেনার হিসেবে ডিমোশন করে দেয় এবং তাকে সেখান থেকে বের করে দেয়। সেখান থেকে বের হওয়ার পরে বিক্রম তার টিমকে নিয়ে দুর্ঘটনার দিন তাদের সঙ্গে থাকা রাডারের ভিডিও ফুটেজ চেক করে, কিন্তু সেখানে তাদের 5 জনকে ছাড়া অন্য কিছুই দেখা যাচ্ছিল না। এদিকে কার্তি নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে কোনো প্রকার আর্মির সম্মাননা প্রদান করা হয় না। এমনকি যতদিন সে নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিনে তার ফ্যামিলিকে তার পেনশনের টাকাও প্রদান করা হবে না। আর এসব দেখে বিক্রম মনে মনে খুবই কষ্ট পায়। তাই সে নিজের ব্যাংক থেকে একটা করে চেক প্রতি মাসে কার্তির মাকে পাঠিয়ে দেয় এবং সেই সঙ্গে সেখানে থাকা কার্তির ফ্যামিলি ফটোগুলো পাঠিয়ে দেয়। এভাবেই কেটে যায় একটা বছর। আর ডিমোশনের পর থেকে এখন পর্যন্ত বিক্রম শুধু নতুন আর্মি অফিসারদের ট্রেনিং দেয়, কিন্তু এই কাজে সে মোটেই খুশি ছিল না, কারণ সে একজন ক্যাপ্টেন এবং তার কাজ হচ্ছে টেররিস্টদের সাথে লড়াই করা। তাই বিক্রম এই ব্যাপারে মেজর কবিতার সাথে কথা বলছিলেন। তখন তার কথা শুনে মেজর কবিতা তাকে সান্ত্বনা দেয়। মেজর তাকে বলে, এখানে জেনারেলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তাই তুমি কোনো চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপর মেজর কবিতা বিক্রমকে বলে,
আমার বোনের মেয়ে কাভিয়া এসেছে এখানে বেড়াতে, তাই তুমি যদি কিছু মনে না করো তাহলে কাল একবার ওর সাথে দেখা করতে পারো। তো বিক্রম তার কথায় রাজি হয়ে যায় এবং পরের দিন সে তার টিমের সবাইকে নিয়ে কাভিয়ার সাথে দেখা করতে যায়। আসলে বিক্রম তার টিমকে নিজের পরিবারের সদস্যের মতো মনে করে এবং তারা একে অপরের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে। তো বিক্রম গিয়ে দেখে যে কাভিয়া আগে থেকেই রেস্টুরেন্টে এসে বসে আছে। তাদের তিনজনকে বাইরে দাঁড় করিয়ে রেখে বিক্রম ভেতরে যায় কাভিয়ার সাথে কথা বলতে। তো বুঝতেই পারছেন এখানে তাদের মধ্যে একটু ভাবের আদান প্রদান হয়। এখানে কাভিয়ার কথা শুনে আমরা বুঝতে পারি যে সে বিক্রমকে আগে থেকেই চিনত। আসলে কাভিয়াই মেজর কবিতাকে বলেছিল বিক্রমের সাথে দেখা করার কথা। তো কথা শেষে কাভিয়া বিক্রমকে একটা ছোট বক্স দেয়, কিন্তু বক্সটা লক করা ছিল। কাভিয়া বিক্রমকে বলে যে সময় হলে আমি নিজেই তোমাকে এটার চাবি দিয়ে দেব, ততক্ষণে এটা তোমার কাছেই রাখো। এরপর তারা সেখান থেকে চলে যায় আর এভাবে কিছুদিনের মধ্যেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এদিকে আমরা ডক্টর কীর্তিকে দেখতে পাই, যে কিনা একজন সায়েন্টিস্ট, আর সে আজ ডিফেন্স মিনিস্টারের সাথে দেখা করতে এসেছে। ডিফেন্স মিনিস্টার কীর্তিকে দায়িত্ব দেয় ওই জঙ্গলের সেক্টর 42 এর ব্যাপারে রিসার্চ করতে। তবে এই রিসার্চটা করতে হলে তার একটা আর্মি টিমের দরকার হবে। তখন ডিফেন্স মিনিস্টার কীর্তিকে একটা বেস্ট আর্মি টিম তৈরি করার পারমিশন দেয়। এরপর ডক্টর কীর্তি ক্যাপ্টেন বিক্রমের সাথে দেখা করে আর ডক্টর কীর্তি বিক্রমের কাছে সেক্টর 42 এর ব্যাপারে রিসার্চ করার জন্য সাহায্য চায়, কারণ তারাই প্রথমবারের মতো ওই জঙ্গল থেকে বেঁচে ফিরেছে। আর সেক্টর 42 এ রিসার্চ করার কথা শুনে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ সে তার জীবন দিয়ে হলেও তার বন্ধু কার্তির মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চায়। এরপর ডক্টর কীর্তি বিক্রমদের টিমকে নিয়ে হেলিকপ্টারে করে জঙ্গলের ভেতরে তাদের তৈরি করা বেস ক্যাম্পে যায়, যেখানে তারা আগে থেকেই ওই জঙ্গলের ব্যাপারে রিসার্চ করা শুরু করে দিয়েছে। যাওয়ার পথে তাদের ভিকির সঙ্গে দেখা হয়। ভিকি মূলত এই রিসার্চের স্পন্সর, মানে এই রিসার্চের যাবতীয় সকল খরচ ভিকির কোম্পানি বহন করবে। এরপর তারা হেলিকপ্টারে করে জঙ্গলের ভেতরে তাদের ক্যাম্পে পৌঁছায়। এরপর কীর্তি ক্যাপ্টেন বিক্রম ও তার টিমকে এই জঙ্গলের ব্যাপারে যা যা জানতো তা সব খুলে বলে। কীর্তি বলে যে ওই জঙ্গলে আমাদের রাডার সিস্টেমে এমন এক ধরনের প্রাণীকে দেখা গেছে যেটা অনেকটা এলিয়েনের মতো দেখতে, আর আমরা সেটার নাম দিয়েছি মনস্টার। তখন বিক্রম বলে যে আমরা যখন জঙ্গলে গিয়েছিলাম তখন তো আমাদের রাডারে এমন কোনো প্রাণী দেখতে পাইনি। তখন ডক্টর কীর্তি বলে যে এই প্রাণীগুলোর রক্ত খুবই ঠান্ডা, আর তোমরা হয়তো তোমাদের রাডারে হিট সেন্সর ইউজ করেছিলে, তাই তোমাদের রাডারে এই প্রাণীগুলোকে দেখা যায়নি। তোমরা যদি কুল সেন্সর ইউজ করতে তাহলে হয়তো দেখা যেত। সে আরো জানায় যে এই প্রাণীগুলোর শরীরে এমন এক ধরনের বিষ রয়েছে যেটা মানুষের মুখে ছিটিয়ে দিলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। তাই আমরা যদি ওই জঙ্গলে থাকা সেই সকল মনস্টারগুলোকে মেরে ফেলতে পারি তাহলে ওই জঙ্গল আবারও সাধারণ মানুষের জন্য নিরাপদ হয়ে যাবে। তো পরদিন সকালে তারা 5 জন মিলে ওই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছুটা জঙ্গলের ভেতরে যাওয়ার পরে তাদের উপরে একটা মনস্টার হামলা করে। তারা মনস্টারটাকে মারার জন্য তাদের গাড়ি থামায়। তখনই হঠাৎ মনস্টারটা আবারও এসে তাদের প্রত্যেকের মুখে তার মুখ থেকে অজ্ঞান হওয়ার বিষ ছিটিয়ে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বিষ বিক্রমের শরীরে কোনো প্রভাব ফেলে না। মনস্টারের বিষ বিক্রমের শরীরে কেন কাজ করলো না সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো বিক্রম ওই মনস্টারটিকে মারার জন্য গুলি করতে থাকে, কিন্তু গুলি লাগলেও তাতে ওই মনস্টারের কিছুই হয় না। তখন সে ওই মনস্টারের সাথে ফাইট করতে থাকে। এক পর্যায়ে সে ওই মনস্টারের গায়ে দুটো বোমা সেট করে ব্লাস্ট করে দেয়। দেখে মনে হয় যে ওই মনস্টার মারা গেছে। কিছুক্ষণ পর বিক্রমের টিমের সবার জ্ঞান ফিরে আসে। একটু পরে তারা দেখে যে ওই মনস্টারের ভেতর থেকে একটা বড় মাকড়সা বেরিয়ে আসে। কিছুটা দূরে গিয়ে ওই মাকড়সাটা একটা অদ্ভুত শব্দ করে, যেটা দেখে মনে হয় সে হয়তো সাহায্যের জন্য কাউকে ডাকছে। আর তখন আমরা দেখতে পাই যে সেখানে আরো অনেকগুলো মনস্টার এসে হাজির হয়। এটা দেখে তারা সেখান থেকে তাদের ল্যাবে চলে যায়। তারা ল্যাবে ফিরে আসার পরে জেনারেল বিক্রমকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। জেনারেল বিক্রমকে জিজ্ঞেস করে যে সবাই অজ্ঞান হয়ে গেলেও তুমি কেন অজ্ঞান হলে না? মনস্টারের বিষ তোমার শরীরে কেন কাজ করলো না? আসলে এখানে জেনারেল বিক্রমকে একটু সন্দেহ করছে। তো এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, ওই মনস্টারের বিষে যখন কারো জ্ঞান হারায় এরপর জ্ঞান ফিরলে তাদের ওই জঙ্গলে ঢোকার পরে কি হয়েছে তা সব ভুলে যায়। ঠিক তেমনি এখানে বিক্রম ছাড়া বাকিদের কিছুই মনে নেই যে ওই জঙ্গলে ঢোকার পরে তাদের সঙ্গে কি হয়েছিল। তো মনস্টারের বিষে বিক্রম কেন অজ্ঞান হলো না সেটা জানার জন্য কার্তি বিক্রমের ও ওই মনস্টারের ব্লাড স্যাম্পল টেস্ট করার জন্য দিল্লি পাঠিয়ে দেয়। এরপর তারা যে মৃত মনস্টারটা নিয়ে এসেছিল সেটা নিয়ে রিসার্চ করে। তখন তারা ওই মনস্টারের ব্যাপারে রিসার্চ করে জানতে পারে যে এই সকল মনস্টারদের অন্য কেউ কন্ট্রোল করছে, এবং তারা এটাও বুঝতে পারে যে মনস্টারটি এখনো মরেনি, শুধু অজ্ঞান হয়ে আছে।
তো রাতের বেলা তারা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ল্যাবের কাছে আমরা আরো একটা মনস্টারকে দেখতে পাই। আর ওই মনস্টারের শরীর থেকে বড় একটা মাকড়সা বের হয়ে ল্যাবের মধ্যে থাকা মনস্টারের শরীরে প্রবেশ করলে ওই মনস্টারের জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরলে ওই মনস্টারটা ল্যাবের মধ্যে ভাঙচুর করতে থাকে। শব্দ পেয়ে এক আর্মি অফিসার ল্যাবের ভেতরে চেক করতে এলে ওই মনস্টার তার মুখে বিষ ছিটিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে ল্যাবে ভাঙচুর হওয়ার কারণে কার্তির ফোনে অ্যালার্ম বাজে, আর অ্যালার্ম শুনে কার্তি সঙ্গে সঙ্গে বিক্রম ও তার টিমকে নিয়ে ল্যাবে গিয়ে ওই মনস্টারদের দেখতে পায় না। তখনই ওই আর্মি অফিসার এসে তাদের ওপর বন্দুক দিয়ে হামলা করে, কিন্তু সৌভাগ্যবশত তাদের গায়ে একটা গুলিও লাগে না। এরপর ওই আর্মি অফিসার আত্মহত্যা করে, আর তখনই হঠাৎ করে ওই মনস্টারটা এসে তাদের উপরে আক্রমণ করে। তখনই তারা সবাই মিলে মনস্টারকে গুলি করে মারার অনেক চেষ্টা করলেও সেটা ওখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সিসি ক্যামেরা চেক করলে বুঝতে পারে ওই মনস্টার কারো মুখে বিষ ছিটিয়ে দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর ওই মাকড়সা তার শরীরে প্রবেশ করে তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর বিক্রম ওই সিসিটিভি ফুটেজটা হেড অফিসে পাঠিয়ে দেয় যাতে সে তার বন্ধু কার্তিকে নির্দোষ প্রমাণ করতে পারে। তো পরের দিন তারা সবাই মিলে ওই মনস্টারের ব্যাপারে আলোচনা করতে থাকে। তখন বিক্রম বলে যে সব প্রাণীর মধ্যেই একজন প্রতিনিধি বা রাজা থাকে, ঠিক তেমনি এই মনস্টারদেরও নিশ্চয়ই কোনো রাজা রয়েছে, আর সে নিশ্চয়ই এই জঙ্গলেই রয়েছে। তাই আমরা যদি কোনোভাবে ওই মনস্টারদের রাজাকে খুঁজে বের করে মেরে ফেলতে পারি তাহলে হয়তো ওই মনস্টাররা এমনিতেই মারা যাবে। কীর্তি বলে, কিন্তু এত বড় জঙ্গলে আমরা ওই মনস্টারদের রাজাকে কিভাবে খুঁজে বের করব? তখন বিক্রম বলে, আমরা যদি ওই জঙ্গলে দুটো রেডিও টাওয়ার বসাতে পারি তাহলে সেই টাওয়ারের সিগন্যালের সাহায্যে আমরা ওই মনস্টারদের রাজাকে খুঁজে বের করতে পারবো। এরপর তারা 5 জন মিলে একটা ট্যাঙ্ক নিয়ে ওই জঙ্গলের দিকে রওনা হয় টাওয়ার সেট করার জন্য। তো গাছে উঠে টাওয়ার সেট করার দায়িত্ব দেওয়া হয় কিরণকে। তাদের টাওয়ার সেট করা হয়ে গেলে তারা কিছুক্ষণ পর তাদের রেডিওতে ওই মনস্টারদের রাজার সিগন্যাল পায়, যেটা দেখে কীর্তি তাদের জানায় যে এই মনস্টারদের রাজা এই সকল ছোট মনস্টারদের থেকেও আকৃতিতে অনেক বড়। তখন তারা তাদের ট্যাঙ্ক নিয়ে যেখান থেকে ওই মনস্টারদের রাজার সিগন্যাল আসছিল সেদিকে আগাতে থাকে। আর কিছুটা দূরে যাওয়ার পরে রেখা কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর আমাদের 3 ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে বিক্রমের টিমের সবাই অজ্ঞান হয়ে আছে, আর বিক্রম ট্যাঙ্ক চালিয়ে তাদের ল্যাবের দিকে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের বিক্রমের আচরণ কিছুটা সন্দেহজনক মনে হয়। একটু পরে একে একে তাদের টিমের সবার জ্ঞান ফিরতে থাকে, কিন্তু অজ্ঞান হওয়ার আগে তাদের সঙ্গে কি কি হয়েছিল তার কিছুই তাদের মনে নেই। আর ল্যাবে ফিরে এলে আমরা বিক্রমকে কিছুটা চিন্তিত দেখতে পাই। ডক্টর কীর্তিরও বিক্রমের আচরণ কিছুটা সন্দেহজনক মনে হয়। তখন কীর্তি এই ব্যাপারে জেনারেলকে জানালে জেনারেল ওই ট্যাঙ্কের সঙ্গে সিসি ক্যামেরা সেট করার জন্য নির্দেশ দেয়, যাতে ল্যাব থেকে ওই সকল ক্যামেরার লাইভ ফুটেজ দেখা যায়। কিন্তু বিক্রম তাকে ক্যামেরা লাগাতে নিষেধ করলেও সে তার কোনো কথাই শোনে না। তখন বিক্রম তার টিম মেম্বার কিরণের সাহায্যে ওই সব ক্যামেরার একটা মাস্টার সুইচ তৈরি করে নেয়, যাতে তারা চাইলেই যে কোনো সময় ওই ক্যামেরাগুলো বন্ধ করে দিতে পারে। এদিকে দিল্লি থেকে বিক্রমের ব্লাড টেস্টের রিপোর্ট আসলে তারা জানতে পারে বিক্রম যে তার হাতে গুলি লাগার কারণে ব্যথার ঔষধ নিত, সেটার জন্যই ওই মনস্টারদের বিষ তার শরীরে কাজ করে না। তখন বিক্রমের মনে পড়ে যে মৃত্যুর আগে কার্তিও তো ব্যথার ঔষধ নিত। তখন সে বুঝতে পারে যে সেই জন্যই আজ তারা বেঁচে আছে, কারণ ব্যথার ঔষধ নেওয়ার কারণে ওই মাকড়সাগুলো তার ওপরে পুরোপুরি কন্ট্রোল নিতে পারেনি, আর তাই কার্তি নিজেকে তাদের কাছ থেকে দূরে নিয়ে যায়। কিন্তু বিক্রম তাকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে পৌঁছায়। তখন সে বিক্রমকে গুলি না করে তার হাতে গুলি করে, কিন্তু সে তার টিমের সবাইকে বাঁচালেও নিজেকে বাঁচাতে পারেনি। এরপর আমরা দেখতে পাই যে বিক্রম তার টিম মেম্বার কিরণ ও রাজকে দিয়ে একটা বক্স আনিয়েছে, আর ওই বক্সের মধ্যে কি আছে তা আমরা একটু পরেই জানতে পারবো। তো রাতের বেলায় তারা 4 জন ওই মনস্টারদের ব্যাপারে আলোচনা করছিল। বিক্রম বলে, কাল সকালে আমরা ওই জঙ্গলে গিয়ে সেই মনস্টারদের রাজাকে মেরে ফেলবো। তখন কিরণ জিজ্ঞেস করে, কিন্তু আমরা ওই মনস্টারদের রাজাকে কিভাবে খুঁজবো? তখন বিক্রম বলে, তাকে আমরা ওই দিনই খুঁজে পেয়েছি, কিন্তু তোমাদের মনে নেই। এখানে আমাদের ওই স্কিপ করা 3 ঘন্টার দৃশ্য দেখানো হয়, যেখানে রেখা কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। তখন তারা সবাই ওই ট্যাঙ্ক থেকে বাইরে বের হয়। এরপর তারা সেখানে অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায়। আর একটু সামনে গিয়ে তারা সেখানে অনেক বড় একটা ফ্যাক্টরি দেখতে পায়, কিন্তু জঙ্গলের এত ভেতরে এত বড় একটা ফ্যাক্টরি কোত্থেকে এলো? তখন তারা তাদের সামনে একটা বড় জলাশয় দেখতে পায়, আর ওই জলাশয়ে এক বিশাল অক্টোপাস দেখতে পায়। তখন কীর্তি বুঝতে পারে যে এটাই হচ্ছে এই মনস্টারদের রাজা, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে মেরে ফেলতে হবে। কিন্তু এখন দ্রুত আমাদের এখান থেকে বের হতে
হতে হবে, কারণ এখানে বেশিক্ষণ থাকলে আমাদের যে কোনো ধরনের বিপদ হতে পারে। কিন্তু বিক্রম বলে এই ফ্যাক্টরির রহস্য না জেনে আমি এখান থেকে যাব না। তখন ফ্যাক্টরির ভেতরে চেক করার সময় বিক্রম সেখানে কীর্তির ল্যাবের হেলিকপ্টার দেখতে পায়। এটা দেখে বিক্রম বুঝতে পারে যে কীর্তি তাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তখন সে কীর্তির দিকে বন্দুক তাক করে সত্যিটা জানতে চায়। কীর্তি তখন ভয়ে সব সত্যি কথা বলে দেয়। সে জানায় যে 2 বছর আগেই তারা এখানে এসেছিল। আসলে এই জঙ্গলে খুবই মূল্যবান এক ধরনের মিনারেলস পাওয়া যায়, যেটা মূলত রকেট তৈরির কাজে লাগে। আর সেগুলো উত্তোলন করার জন্যই কীর্তি ও ডিফেন্স মিনিস্টার সরকারকে না জানিয়ে এখানে এই ফ্যাক্টরি তৈরি করেছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে এখানে কাজ করা সকল কর্মচারীদের খুবই আশ্চর্যজনকভাবে মৃত্যু হয়ে যায়। আর সেই মৃত্যুর রহস্য জানার জন্যই কীর্তি এই সেক্টর 42 এর ব্যাপারে রিসার্চ করছে। তখন তারা সেখানে কিছু কম্পিউটার ও তার পাশের একটা পেনড্রাইভ দেখতে পায়। আর বিক্রম ওই পেনড্রাইভটা তার সঙ্গে নিয়ে যায়। কিন্তু একটু পরে সেখানে অনেকগুলো মনস্টার এসে তাদের উপরে আক্রমণ করে আর সবাইকে বিষ দিয়ে অজ্ঞান করে দেয়। কিন্তু বিক্রম কোনোভাবে তাদের সবাইকে নিয়ে ট্যাঙ্কে তুলে সেখান থেকে ল্যাবে ফিরে আসে। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। তো বিক্রম ও তার টিম কীর্তিকে রেখেই ট্যাঙ্ক নিয়ে ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় মনস্টারদের রাজাকে মারার জন্য। তখন কীর্তি সঙ্গে সঙ্গে গিয়ে এই খবর জেনারেলকে জানালে জেনারেল ওই ট্যাঙ্কের সঙ্গে লাগানো সিসি ক্যামেরাগুলোর লাইভ ফুটেজ চেক করতে থাকে। একটু পরে একজন আর্মি অফিসার এসে বিক্রমের রেখে যাওয়া একটা কনফিডেন্সিয়াল লেটার জেনারেলকে দেয়, যেটার মধ্যে ওই পেনড্রাইভটাও ছিল। তখন জেনারেল একা গিয়ে ওই পেনড্রাইভটা চেক করে। তখন সে ওই পেনড্রাইভের মধ্যে কিছু ভিডিও দেখতে পায়। আর ওইসব ভিডিওগুলো দেখে জেনারেল বুঝে যায় যে কীর্তি আসলে ওই জঙ্গলে থাকা মূল্যবান মিনারেলসগুলো পাওয়ার জন্য এসব করছে। আর তার উদ্দেশ্য হচ্ছে ওই মিনারেলসগুলো বের করে বাইরের দেশে বিক্রি করে দেওয়া এবং ওই ফ্যাক্টরি থেকে বের হওয়া বর্জ্য পদার্থ সেই জলাশয়ে ফেলা হতো, যেই জলাশয়ে ওই মনস্টারদের রাজা আগে থেকেই ছিল। আগে থেকে এখানে থাকলেও তারা কখনো মানুষের ওপরে হামলা করেনি। কিন্তু কীর্তির ওই ফ্যাক্টরির কারণে মনস্টারদের থাকার পরিবেশ দূষিত হচ্ছিল, যার ফলে ওই সকল মনস্টাররা মানুষকে তাদের শত্রু ভাবতে শুরু করে এবং তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। ওই ভিডিওটা দেখে জেনারেল এটাও জানতে পারে যে কার্তির ওই ফ্যাক্টরিতে কাজ করা কর্মচারীরাও ওই মনস্টারদের হাতেই মারা গিয়েছে। তো এদিকে বিক্রম ও তার টিম ট্যাঙ্ক নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে ওই মনস্টারদের রাজাকে মারার জন্য। আর পথে যত মনস্টার তাদের উপরে আক্রমণ করতে আসে সবগুলোকে তারা ট্যাঙ্ক দিয়ে পিষে মেরে ফেলে। এরপর তারা ওই জলাশয়ের কাছে এসে পৌঁছায় এবং বিক্রম ওই ট্যাঙ্ক থেকে বাইরে বের হলে একটা মাকড়সা এসে বিক্রমের শরীরের ভেতরে প্রবেশ করে এবং বিক্রমকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তখন বিক্রম তার সঙ্গে থাকা বন্দুক দিয়ে তার টিমের সবাইকে গুলি করে মেরে ফেলে, তারপর নিজেকেও গুলি করে মেরে ফেলে। আর তখনই সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে রাজ ওই সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দিয়েছে। আসলে এখানে তারা কেউই মরেনি, কারণ বিক্রমের কাছে যে বন্দুকটা ছিল সেটা ছিল নকল বন্দুক। আর গতকাল বিক্রম কিরণ আর রাজকে দিয়ে যে একটা বক্স আনিয়েছিল সেই বক্সের মধ্যে করে এইসব নকল বন্দুক ও তার বুলেট আনিয়েছিল, কারণ ওই মাকড়সা যদি তাদের উপরে কন্ট্রোল নিয়ে নেয় এবং যদি তাদের সঙ্গে থাকা বন্দুক দিয়ে গুলি করে তাতে যেন তাদের কারো ক্ষতি না হয়। মানে এই সবই ছিল বিক্রম ও তার টিমের একটা সাজানো নাটক। আর এইসব তারা এই জন্য করেছে যাতে কীর্তি ও তার টিমের কেউ ওই মনস্টারদের রাজা মানে ওই বিশাল অক্টোপাসকে দেখতে না পায়। আসলে এটা পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া প্রাণীদের একটি এবং এই অক্টোপাসটা হয়তো এখানে কয়েক হাজার বছর ধরে আছে। তো এদিকে বিক্রম ওই অক্টোপাসটাকে মারার জন্য সেই জলাশয়ে নামে আর সঙ্গে সঙ্গে ওই অক্টোপাসটা তার একটা পা দিয়ে আটকে ফেলে। এখানে একটা জিনিস কিছুতেই আমি বুঝতে পারলাম না, এত বড় একটা অক্টোপাসকে ও খালি হাতে মারতে এসেছে। তাও মানা যেত যদি এটা কোনো সুপার হিরোর মুভি হতো। তো যাই হোক, সিনেমার মধ্যে আমাদের লজিক খোঁজার কোনোই দরকার নাই। এইদিকে আমরা দেখতে পাই অনেকগুলো মনস্টাররা তাদের ট্যাঙ্কটা ঘিরে ফেলেছে। অপরদিকে বিক্রমকে ওই অক্টোপাসটা পানির নিচে আটকে রেখেছে। বিক্রম প্রায় দম বন্ধ হয়ে মারা যাচ্ছিল। তখন সে নিজেকে ছাড়ানোর জন্য ওই অক্টোপাসের পায়ে দুটো বোম সেট করে ব্লাস্ট করে দেয়, যার ফলে ওই অক্টোপাস বিক্রমকে ছেড়ে দেয়। তখন সে দেখে যে জলাশয়ের নিচে ওই অক্টোপাসের অনেকগুলো ডিম রাখা ছিল। এতে সে বুঝে যায় যে এটা একটা মেয়ে অক্টোপাস আর সে তার ডিমগুলোকে বাঁচানোর জন্যই মানুষের সঙ্গে লড়াই করছে। আসলে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে নিজের স্বার্থের জন্য অন্য কারো প্রাণ নিতেও দ্বিধাবোধ করে না। বোম ব্লাস্টের কারণে ওই অক্টোপাসটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ডিমগুলোর ভেতরে থাকা আলো বন্ধ হয়ে যায় এবং একে একে ওই মনস্টারগুলোও মারা যায়। ঠিক যেমন রানী মৌমাছিকে আটকে ফেললে অন্য সব মৌমাছির শক্তি কমে যায়। এরপর বিক্রম তার টিমকে নিয়ে ল্যাবে ফিরে আসে। তখন সে জেনারেলকে সব সত্যিটা বলে এবং বলে যে সে ওই অক্টোপাসকে মারেনি, শুধু নিজেকে ছাড়ানোর জন্য আহত করেছে। আর তখনই আমরা দেখি যে ওই ডিমের মধ্যে আবারও আলো জ্বলে ওঠে। জেনারেল তার কাজে খুবই খুশি হয় এবং সে
ওই এরিয়াকে আর্মি এরিয়ার কন্ট্রোলে নিয়ে নেয়, যেখানে তাদের অনুমতি ছাড়া কেউই প্রবেশ করতে পারবে না। আর এদিকে এটাও প্রমাণ হয়ে যায় যে তার বন্ধু কার্তি পুরোপুরি নির্দোষ। আর তাই আজ কার্তিকে মিলিটারি সম্মাননা দেওয়া হবে, যেখানে কার্তির মা এবং তার বোনও এসেছে। আর এখানে আমরা জানতে পারি যে কাভিয়াই ছিল কার্তির বোন। বিক্রম তখন তার রুমে গিয়ে দেখে কাভিয়া সেখানে ওই বক্সের চাবি রেখে গেছে, যেটা সে বিক্রমকে দিয়েছিল। তখন সে ওই বক্স খুলে দেখে সেখানে কার্তির ওই ফটো এবং চেকগুলোও ছিল, যেগুলো বিক্রম কার্তির মাকে পাঠিয়েছিল। আসলে কাভিয়া জানতো যে বিক্রম আগেও কয়েকবার কার্তির জীবন বাঁচিয়েছে, আর এবারও সে কার্তিকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজের জীবনেরও পরোয়া করেনি। আর তার ভাই কার্তি আগেও বিক্রমের ব্যাপারে তার সঙ্গে অনেক গল্প করেছে, তাই ভাইয়ের কাছে বিক্রমের এত গল্প শুনতে শুনতে সে নিজের অজান্তেই বিক্রমকে ভালোবেসে ফেলে। আর এখানেই একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।